হয়েছিল ঠিক তেমনটাই হলো। সার্জিস, নাহিদ এদের মনে মনে এইটাই ছিল কি, অর্থাৎ বাংলাদেশে জন্ম নিল এক নতুন রাজনৈতিক দল, আর সেই রাজনৈতিক দলের হোতা কারা? নাহিদ, সার্জিস এরা, যাদের মুখে ভারত বিরোধী বুলি, যাদের মুখে হাসিনা বিরোধী বুলি, এবং যাদেরকে পাকিস্তানি অ্যাম্বাসাডারের সঙ্গে মানে রাষ্ট্রদূতের সঙ্গে কথা বলতে, বৈঠক করতে, একসঙ্গে প্রোগ্রামে অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল। এরা, এই বাচ্চা বাচ্চা ছেলেগুলো রাজনৈতিক দল তৈরি করলো। খুব ভালো কথা, রাজনৈতিক দল তৈরি করার অধিকার সেই দেশের সবারই থাকতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো, এই যে রাজনৈতিক দলটা তৈরি হলো, এই রাজনৈতিক দল তৈরি করানোর জন্য কি ইউনূস এতদিন ভোট করায়নি? এই যে রাজনৈতিক দলটা তৈরি হলো, ইউনূস কি নিজের আখের গোছানোর জন্য এই রাজনৈতিক দলটা তৈরি করলো? আর এই যে রাজনৈতিক দলটি তৈরি হলো, এর ফলে বাংলাদেশের রাজনৈতিক মানচিত্র কিরকমভাবে বদলাবে? হাসিনার কি ফেরা সহজ হবে? এই সমস্ত বিষয়ে আলোচনা করতে আমার সঙ্গে আজকে যুক্ত হয়েছেন বাংলাদেশের সাংবাদিক, তার গোপন ডেরা থেকে শাহিদুল হাসান খোকন। শাহিদুল দা, আজ তাক বাংলায় আপনাকে স্বাগত। ধন্যবাদ। শাহিদুল দা, বাংলাদেশের রাজনীতিতে একটি নতুন দল তৈরি হয়েছে, সেই দলে আছে নাহিদ ইসলাম, সার্জিস আলম এরা। তো এই দলটা তৈরি হওয়ার পর বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি? ধন্যবাদ তোমাকে আবারও। কারণ বাংলাদেশের যে ঘটনা প্রবাহ যা চলছে 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে, তা সত্যি এক আজব কারখানা বলা যায় আর কি, লালনের ভাষায়। এক আজব কারখানা, মানে সেখানে কখন কি ঘটছে, কেন ঘটছে বলাটা মুশকিল। তারই ধারাবাহিকতায় একটি নতুন কিছু আমরা দেখলাম যে এই জুলাই আগস্ট অভ্যুত্থান নাম দিয়ে যারা বাংলাদেশে এই সন্ত্রাসবাদ কায়েমের মাধ্যমে দিয়ে একটি গণতান্ত্রিক নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করেছে, সেই আহ ছাত্র জনতার নামে আজকে গতকাল একটি নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটলো, যেটিতে নেতৃত্ব দিচ্ছে ছাত্র জনতার ব্যানারে বা ছাত্র জনতার হয়ে সেদিন যারা বিপ্লব করেছিল, যে কথিত বিপ্লব বাংলাদেশে হয়েছিল, সেই বিপ্লবটি যারা করেছিল। এবং গতকাল কিন্তু ঢাকায় আমরা সেই বিপ্লব দিন আর কালকের যে রাজনৈতিক দল গঠনের যে দিন, এই দুটো জিনিস কিন্তু আমরা একদমই আকাশ পাতাল তফাৎ দেখলাম। 5 আগস্ট যখন হাসিনা সরকারের পদত্যাগ ঘটেছিল, ঠিক সেই সময়টাতে বাংলাদেশে যে মানুষ রাস্তায় আমরা দেখেছি, সেই ধরনের মানুষ বা সেই পরিস্থিতি কিন্তু কালকে ঢাকার রাস্তায় ছিল না। কাল ঢাকার রাস্তায় আমরা খুবই সামান্য মানুষ, মানে তারা আন্দোলন সংগ্রাম বা তারা যে দিনগুলো ধারাবাহিকতায় যেভাবে গল্প গুজব করতো, যে যেমন এই এই পার্টিকে ঘোষণা কেন্দ্র করে, কালকের অনুষ্ঠানকে কেন্দ্র করে তারা ঘোষণা দিয়েছিল যে 5 লক্ষাধিক লোকের সমাগম ঘটবে। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, আমরা কালকে ঢাকার রাস্তায় যে মানিক মিয়া এভিনিউতে যে সমাবেশটি হয়েছে, যে প্রোগ্রামটি হয়েছে, সেখানে আমরা সর্বসাকুল্যে 20 থেকে 30 হাজার লোক উপস্থিত হয়েছে বলে জানতে পেরেছি। তাহলে যে লাখ লাখ মানুষের যে জনসমর্থনের কথা এই ছাত্র জনতা বা এই আন্দোলনকারীরা বলে আসছিল, সেটা মূলত তাদের সঙ্গে লোকজন নয়। এটি কিন্তু কালকের এই রাজনৈতিক কর্মসূচির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে। এবং আমি বলবো কালকেই তাদের প্রথম রাজনৈতিক কর্মসূচি ছিল বাংলাদেশে। এবং প্রথম আত্মপ্রকাশের দিন যেভাবে স্বতঃস্ফূর্ত সারার ব্যাপারে তারা আশাবাদ ব্যক্ত করেছিল, মিডিয়াতে আমরা দেখেছি, সেটা একদমই বলতে পারে যে 5%ও অ্যাচিভ করেনি। সুতরাং এই রাজনৈতিক দলের ভবিষ্যৎ নিয়ে আমি সন্দিহান। মূলত বাংলাদেশের যে স্বাধীনতা পরবর্তী ঘটনা প্রবাহ, রাজনৈতিক ঘটনা প্রবাহ, সেখানে আমি একটা জিনিস তোমাকে বলতে চাই যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর থেকে কখনো সামরিক ছত্রছায়ায়, কখনো বেসামরিক ভাবে বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতাশালী, তৎকালীন বা সমসাময়িক ক্ষমতায় যারা থাকে, তাদের দিয়ে নতুন রাজনৈতিক দল গঠনের চেষ্টা করা হয়। কিন্তু এ যাবৎকালে আমরা জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত যে জাতীয়তাবাদী দল বিএনপি এবং প্রায় বিলুপ্ত প্রায় এখন জাতীয় পার্টি এরশাদের যে রাজনৈতিক দল,
এই দুটি দল বাদে ক্ষমতাসীনরা বাকি আর অনেক দল গঠন করেছে, তারা কিন্তু কোনো দলকেই ইস্টাবলিশ করতে পারেনি, কোনো দলকেই ম্যাচিউর করতে পারেনি। তো আজকে ছাত্র জনতার যে দল, রাজনৈতিক দল হলো এই নাহিদ ইসলামের নেতৃত্বে, সেই দলটি ভবিষ্যৎ আমার কাছে একদমই অন্ধকার মনে হয়। কারণ তাদের জনসমর্থন পাওয়ার কোনো কারণই নেই, যে কারণে মানুষ তাদের পিছনে লাগবে। সুতরাং ব্যাস এই এই দল এটাকে গঠনের ফলে কি বাংলাদেশের হাসিনা, রাজনৈতিক পার্ট, শেখ হাসিনার ফেরাটা আরো সহজ হবে শাহিদুল দা? আমি এই রাজনৈতিক দল গঠনের ব্যাপারে একটা জিনিস স্পষ্ট করতে পারি যে এটা বাংলাদেশের রাজনীতিতে কোনো প্রভাব পড়বে না, এটা কোনো ইফেক্টিভ কোনো ব্যাপার না। আর যে প্রশ্নটি এখন করলে শেখ হাসিনার ফেরা, শেখ একদম। হাসিনা ফেরা এখন সময়ের সময়ের অপেক্ষা মাত্র। শেখ আচ্ছা। হাসিনা যখন তখন বাংলাদেশে ঢুকে যাবেন, কারণ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি এখন সেই ডিমান্ডটা করছে। বাংলাদেশে এখন যে সরকারটি আছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, এটি একদমই অবৈধ একটি সরকার। এই সরকারের কোনো সাংবিধানিক ভিত্তি নেই, এই সরকারের কাঠামোতে কোনো সাংবিধানিক বালাই নেই। তো একটি সংবিধানের বাইরে গিয়ে নতুন কিছু বা যা করা হচ্ছে, এটাকে কোনোভাবেই তুমি আহ কি বলে যে আইন সিদ্ধ বলার কোনো সুযোগ নেই। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আহ বাংলাদেশে এখন যা চলছে, একটা মব সন্ত্রাস চলছে, জঙ্গিবানা চলছে, আইন শৃঙ্খলার চরম অবনতি, দ্রব্যমূল্যের অবনতি, মানে কারোর সাথে কারো সমন্বয় নয়, এই যে আজকে ক্ষমতায় থেকে একটি রাজনৈতিক দলকে গঠন করা হচ্ছে। সুতরাং এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ এখন আবার কিন্তু বলা শুরু করেছে, শেখ হাসিনা আমলেই ভালো ছিলাম, শেখ হাসিনাই ভালো ছিলেন। সুতরাং শেখ হাসিনা এখন সেটা রিয়েলাইজ করেছেন। গতকাল আমি ওনার একটি লাইভ বক্তব্য শুনেছি, যেটাতে 5-6 আগস্ট বা 7ই আগস্টে যেসব আওয়ামী লীগ নেতাকর্মীদের হত্যা করা হয়েছে তাদের পরিবারের সঙ্গে তিনি কথা বলেছেন। সেখানে কিন্তু আমরা একটা জিনিস দেখেছি, সেখানে শেখ হাসিনা স্পষ্ট করে বলেছেন যে আমি যে কোনো সময় বাংলাদেশের মাটিতে যাব একদম। এবং আমি যে কোনো মুহূর্তে বাংলাদেশে ঢুকে পড়বো এবং বাংলাদেশে যে হত্যাকাণ্ডগুলো ঘটেছে সেগুলোর বিচার করব। হ্যাঁ। এবং এটা তার কথা কনফিডেন্স দেখে আমরা বুঝতে পেরেছি যে বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা শাহিদুল দা, এই জায়গায় আপনাকে একটু থামাবো, কারণ বিচারের দাবি আরো এক পক্ষ থেকে উঠছে। দল ঘোষণা করার পর নাহিদ ইসলাম কি বলেছিলেন, আমরা সংক্ষেপে একবার শুনবো। জুলাই গণ অভ্যুত্থানে ছাত্র জনতার মধ্য থেকে স্লোগান উঠেছিল, তুমি কে আমি কে, বিকল্প বিকল্প। আজকে সেই বিকল্পের জায়গা থেকে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে। আমরা মনে করি বাংলাদেশে যে বিভাজনের রাজনীতি তৈরি করে বাংলাদেশের জনগণকে দুর্বল করে রেখে এই রাষ্ট্রকে দুর্বল করে রাখার যে ষড়যন্ত্র তৈরি হয়েছিল, সেই ষড়যন্ত্র আমরা জুলাই গণ অভ্যুত্থানে সকলের ঐক্যের মাধ্যমে ভেঙে দিয়েছি।